কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি দুই দেশের, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় থাকতে নির্মমতার পথ বেছে নিয়েছিল পতিত সরকার, বললেন গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীরা, স্বৈরাচারদের ক্ষমা না করার আহ্বান। ইলিয়াস কাঞ্চন, শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল, জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বলছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে আরও কদিন। সিলেট ময়মনসিংহে বৃষ্টির পূর্বাভাস। নাম সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দু দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে পহেলগামের হামলা নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ ব্যর্থতার দায় স্বীকার করেছে ভারত সরকার। অন্যদিকে সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানও চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পহেলগামের হামলার পর বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে এখন ভারত পাকিস্তান। সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়েছে দু দেশের মধ্যে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকির দিকে প্রথমে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। এমন যুদ্ধাবস্থার মধ্যে দুদেশকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পহেলগাম হামলার ইস্যুতে বৃহস্পতিবার জরুরি সর্বদলীয় বৈঠক করে কেন্দ্রীয় সরকার। বৈঠকে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ ব্যর্থতার দায় স্বীকার করেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই হামলায় গোয়েন্দা ব্যর্থতারও দায় স্বীকার করে নেন। বৈঠকে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, কাশ্মীর ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। এদিকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানও চূড়ান্ত জবাব দেবে। এছাড়া কাশ্মীরের পহেলগামের হামলাকে ভারত সরকারের সাজানো নাটক বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এই ঘটনাকে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করেন তিনি। এরই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন পাকিস্তানিরও যদি ক্ষতি হয় তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। অন্যদিকে পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। বলেন, ওয়াশিংটন এ অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জম্মু ও কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো তাৎক্ষণিক অবস্থান নিচ্ছে না বলেও জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ক্ষমতা ধরে রাখতে পতিত আওয়ামী স্বৈরাচার নির্মমতার পথ বেছে নিয়েছিল বলে মন্তব্য করেছেন গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। তাই স্বৈরাচারদের ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। রাজধানীতে জুলাই ভিকটিমদের মানসিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রেজা খান। দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। ক্ষমতায় টিকে থাকতেই পতিত স্বৈরাচার বর্বরতার পথ বেছে নেয় বলেও জানান তিনি। কিন্তু আল্লাহ তাদের আমাদের বিশ্বাসী মানুষ পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করে, আল্লাহ সৃষ্টি পরীক্ষা। আর 5 বছর রাষ্ট্রীয় গুমের শিকার মাইকেল চাকমা দাবি করেন ইনসাফ কায়েমের। যা হয়েছে আমাদের সাথে তার ইনসাফ আমি চাই, তার ন্যায় বিচার চাই। আমি আশা করি যারা কর্তা ব্যক্তি রয়েছেন আমাদের দেশে, যারা দেশ চালাচ্ছেন এবং নতুন বাংলাদেশের স্বপ্নে যারা আমরা নতুন স্বপ্ন করছি, আমাদের মধ্যে সেই ইনসাফ আমরা সবার প্রতিষ্ঠা করতে পারবো। এদিকে অন্যায় অবিচার রুখতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন 2 দফায় 1 বছর 8 মাস গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।
আমাদের প্রতিবাদী হতে হবে, তাহলে আমাদের আবার দেশে আমাদের গাড়ি থেকে বলবে। যতদূর সংস্কার দরকার করতে হবে, দেশটা আমাদের, আমরা সংস্কার করব, স্বাধীন দেশ প্রত্যাশায় আমরা বেঁচে থাকবো। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সাবেক কিছু সেনা কর্মকর্তার নীরব ভূমিকার সমালোচনাও করেন তিনি। সব বার্তাগুলি এখন নেতা সেরে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ ঘটল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে দলটির আত্মপ্রকাশ ঘটান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। এতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে কল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় জানান বক্তারা। কাজী ইহসান বিন দিদারের প্রতিবেদন। অতীতে বহুবার রাজনীতিতে যোগ দেওয়ার ডাক ফিরিয়ে দিলেও এবার নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সাংবাদিক শওকত মাহমুদকে সঙ্গে নিয়ে নতুন এ দলের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার ঘোষণা করেন শওকত মাহমুদ। আমরা স্বপ্নদর্শী, শুধু স্বপ্ন নয়, নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভূতপূর্ব কর্মচক্রে। এই জন্য তরুণেরা প্রস্তুত, শুধু চাই ইমানি অঙ্গীকার ও পরিকল্পনা। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাত দেশপ্রেম, চিন্তা, চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা। এরপর দলটির 27 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন অবধি প্রায় 22টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল, যার সবশেষটি জনতা পার্টি বাংলাদেশ। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি নারী সংস্কার কমিশন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ফ্যাসিস্টদের বিচারের বিষয়ে কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের নেতা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে জামায়াত। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। নারী বিষয়ক সংস্কার কমিশনকে ধর্ম বিদ্বেষী ও ইসলাম বিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এটি বাতিলের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। তিনি বলেছেন, এই কমিশন গঠন করা হয়েছে কিছু উচ্ছিষ্ট নাস্তিক ও পশ্চিমা দালালদের দিয়ে, যাদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের ধর্মীয় ও পারিবারিক কাঠামোকে ধ্বংস করা। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে খেলাফত মহাসচিব এসব কথা বলেন। দলটির নেতারা আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নির্দিষ্ট মতাদর্শের রুচির বহিঃপ্রকাশ মাত্র। রাজশাহী বিভাগ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বিরাজ করছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। পাশাপাশি সিলেট ও ময়মনসিংহে হতে পারে বজ্রবৃষ্টি। তবে অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। সিলেট ও ময়মনসিংহ সহ কয়েকটি জেলা ছাড়া দেশের অধিকাংশ জায়গার আকাশ রয়েছে আংশিক মেঘলা, আবহাওয়াও রয়েছে শুষ্ক। এমন পরিস্থিতিতে লঘুচাপের বর্ধিত অংশ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে কিছুটা তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবি জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে হতে পারে বৃষ্টি, তাই আশপাশের এলাকা কিছুটা শীতল থাকতে পারে। বেশ কয়েকদিন আগে যখন বৃষ্টিপাত হচ্ছিল তখন কিন্তু অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসছিল, কিন্তু তার আগে কিন্তু গোটা দেশে কম বেশি একটাই হিটওয়েভ কন্ডিশন ছিল এবং বৃষ্টিপাত আবার উইথড্র করার পরে আবার কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে। তো আমরা আশা করতেছি যে 27-28 তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে, তখন হয়তোবা দেখা যাবে যে তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকায় রাত ও দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর সহ দেশের 7 জেলায় হতে পারে মাঝারি বৃষ্টি। রাজশাহী বিভাগ, যশোর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, নীলফামারী, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই এলাকার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই ধারাটি অব্যাহত থাকবে। আগামী সপ্তাহ জুড়েই দেশের বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। বৃষ্টিপাত হলে তার সঙ্গে থান্ডারিং হবে, উইন্ড হবে, বা আমরা যেটাকে কালবৈশাখী ঝড় বলি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আমদানি বন্ধের প্রভাবে চালের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বাজারে। নাজির শাল ও মিনিকেটের দাম ইতিমধ্যেই 5 থেকে 7 টাকা বেড়ে গেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের। কোরবানি ঈদের বেশ আগে থেকেই বাড়তে শুরু করেছে মশলার দাম। অনেকটা স্থিতিশীল আছে মাছ, মাংস, সবজির বাজার। এবার আসাদের প্রতিবেদন। দাম বৃদ্ধির পর বাজারে স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর টাউন হল বাজার ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি মুদি দোকানেই আছে ভোজ্য তেল। দোকানিরা বলছেন, কোরবানির ঈদের এখনো বেশ সময় বাকি থাকলেও বাড়তে শুরু করেছে মশলার দাম। তেল মানে এতদিন তো রোজার ভিতরে দাম বাড়াইতে পারে না, অনেক কিছু করছে, বন্ধ রাখছে, নদীর ভিতরে রাখছে। এখন দাম বাড়াইছে, এখন তেল আইতেছে হরদমে। বাড়তি রেটের মাল সব চলে যাইছে। যেমন আমি পেঁয়াজ আনছি 52, আজ আনছি 48, মানে 1 কেজি 4 টাকা নাই, 1 কেজি 4 টাকা কমে গেছে। তো আমি মনে করি যে সরকার যদি তদারকি করে মার্কেটটা, কিংবা যে কোনো মার্কেট, যে কোনো আড়ত, তাইলে মনে হয় যে দামটা বাড়ানোর কোনো থাকবে না, বাড়াইতে পারবে না। এলাচির দাম তো মনে করেন রোজা থেকে অনেক ঊর্ধ্বগতির দিকে, যেটা মনে করেন সেখানে 3 থেকে 3,500 টাকা দাম ছিল, সেটা প্রায় 6,000 টাকার কাছাকাছি, 5.5 থেকে 6,000 টাকার কাছাকাছি চলে গেছে। আর জিরা ডিরার দাম এগুলা মোটামুটি রিজনেবল আছে। মসুর ডাল, বুটের ডাল কোনোটার দাম বাড়ে না, এগুলা আগের দামে আছে, হয়তো 1 টাকা 2 টাকা এদিক সেদিক হয়, এটা কোনো ব্যাপার না। কাকরোল, ঝিঙা সহ মৌসুমের সবজি বাজারে এলেও দাম কিছুটা বাড়তি, তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল। উস্তা 60 টাকা কেজি, ঝিঙ্গা 80 টাকা কেজি, বেগুন আপনার 100 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, এই পটল 70। দাম বেড়েছে সব রকমের দেশি মাছের। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 800 ও 1200 টাকা কেজি দরে। সামনে কোরবানি আছে, কিছু গরু স্টক করতেছে, যেটি সার গরুগুলো স্টক করতেছে। আমরা একটু এখন হাটে ঘাটে যাচ্ছি, একটু বেশি দামে কিনতেছি। আমরা রেট লাগিয়ে রাখছি 800 টাকা, 750 টাকাও বেচতেছি। পাবদা মাছ 400 টাকা কেজি, গুড়সা ট্যাংরা 400 হয়েছে 550, 600। আজ মাছ একটা আছে 700, বড়টা আছে 750, 800। রূপচন্দ্র সিমনিকের ব্যবসা, তারা ইয়ে করে নিলে আটকা দিলে দাম বেড়ে থাকা। আর ব্রয়লার মুরগি 170 আর সোনালী 260 টাকায় বিক্রি হচ্ছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেশ এবং জনগণের স্বার্থে নিবেদিত প্রাণ বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু। রাজধানীর একটি অভিজাত হোটেলে কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে সারাদিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়োজক কমিটির আহ্বায়ক বলেন, সবাই একসঙ্গে কাজ করতে পারলে আগামী দিনে এই কলেজের ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে এগিয়ে নেওয়া যাবে। এ সময় আগত শিক্ষার্থীরা পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। অঙ্গনে বলেন আর আপনাদের কি বলে রাষ্ট্রীয় প্রশাসনিক কাজে বলেন, যে জায়গায় বলেন, সবাই ঢাকা কলেজের একটি আধিপত্য বিস্তার করে আছেন। সেই জন্য আমরা মনে করি ঢাকা কলেজের ক্লাবটা একান্তই হওয়া প্রয়োজন এবং হওয়া উচিত। আমাদের যে ঐক্য, সে ঐক্যটা আমরা সবসময় ধরে রাখতে পারবো। নরসিংদীর মাধবদী পৌর এলাকায় প্রায় 1,500 কার্ডধারী 5 মাস ধরে পাচ্ছেন না টিসিবি পণ্য। শুরুতে নিয়মিত পণ্য পেলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। পৌর কর্তৃপক্ষ বলছে, অনলাইন কার্যক্রমের কারণে এই সমস্যা, কিন্তু ডিলাররা পাল্টা অভিযোগ এনেছেন পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
নিত্যপণ্যের লাগাম ছাড়া বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য এক টুকরো আশার নাম টিসিবি। কিন্তু 5 মাস ধরে টিসিবি পণ্য পাচ্ছেন না নরসিংদীর মাধবদী উপজেলার 1,500 কার্ডধারী নিম্ন আয়ের মানুষ। আমরা কার্ড জমা দিছি এবং আমরা মালও পাই না, প্রতিবন্ধী লোক আছে হ্যাঁ দেয় না, আমাকে দেয় না, আমরা অনেক কই যাবো জামাই নাই ভূত নয়, আমরা কি করে চলি, আমাকে এটা দিলে তো উৎসব হয়। স্মার্ট কার্ড তৈরি করে দিতে পৌরসভা ব্যর্থ হওয়ায় কম দামে টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। 4-5 মাস যাবত পৌরসভা কোনো পণ্য আসতেছে না। হ্যাঁ, এটা একমাত্র কারণ হচ্ছে স্মার্ট কার্ড না করার কারণে। টিসিবি বলছে যে আপনার পৌরসভায় স্মার্ট কার্ড হয় না, এই জন্য পণ্য যাচ্ছে না। এই স্মার্ট কার্ডটা আসলে ডিসেম্বরের ভিতরে দেখুন কথা। ডিলারের প্রতিনিধি জানালেন পৌরসভা কার্ড না দেয়ায় মালামাল পাচ্ছে না। মাধবদী পৌরসভা কার্ড জমা নিছে, নিয়া তারা কার্ড আর ফিরা গ্রাহকরে দিতেছে না। আমার বাড়িতে আইসা গ্রাহকরা খুব বিরক্ত করছে এবং আচার ব্যবহারও খুব খারাপ করতেছে। স্যানিটারি ইন্সপেক্টর জানালেন পৌরসভা থেকে তাদের যতটুকু দায়িত্ব তারা সেটা পালন করেছেন। এখন যে আমাদেরকে কাজটা দেওয়া হয়েছে, আমরা পাবলিকদেরকে বলছি যে আইডি কার্ডের মতো যেন ফোন নাম্বারটা দেওয়া হয়। দায়িত্বে থাকা ব্যক্তির অবহেলার কথা স্বীকার করে যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের আশ্বাস দেন পৌরসভা প্রশাসক আসমা জাহান সরকার। তো এখানে আসলে কারোর কোনো কিছু করার ছিল না। আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমি যে টিসিবি কর্তৃপক্ষ যখন যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা মোতাবেক অনলাইন কার্যক্রমগুলো চলমান আছে। আশা করি হয়তো আমরা শীঘ্রই আমাদের উপকারভোগীদের যে স্মার্ট কার্ড এগুলো পেয়ে যাব, পেয়ে গেলে আমাদের বিতরণ কার্যক্রম আমরা শুরু করতে পারবো। তবে এই বিষয়ে দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। যার যেখানে দায়িত্ব আছে তা সঠিকভাবে পালন করে নিম্ন আয়ের মানুষদের জন্য টিসিবি পণ্য আবার চালু করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা উপকারভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বরিশাল পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশে ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। এতে পথচারীরা দুর্ভোগে পড়ার পাশাপাশি ঘটছে সড়ক দুর্ঘটনা। সংকীর্ণ সড়কে যানবাহনের চাপ বাড়ায় ঝুঁকি আরও বেড়ে গেছে অনেক। সড়কে দুর্ঘটনার কথা স্বীকার করে ব্যবস্থার আশ্বাস দিলেন জেলা ট্রাফিক সার্জেন্ট। শাখাত হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। বরিশাল পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশে প্রায় ঘটছে দুর্ঘটনা। ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। যেখানে পথচারীদের হাঁটার কথা সেখানে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, গাছের গুঁড়ি, করা হয় গাড়ি পার্কিংও। একই অবস্থা বাকেরগঞ্জ হয়ে বরগুনা এবং বরিশাল পটুয়াখালী সড়কের বিভিন্ন জায়গায়ও। পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়েছে। এর মধ্যেই ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা আরও বাড়বে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। গ্রাম গাড়ি গ্রামে থাকবে, এটা আসতেছে মহাসড়কের মধ্যে। এই জিনিসটা যদি প্রতিরোধ করা হয় তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট কমে যাচ্ছে। যে রাস্তার পাশে লোড ট্রাকগুলা এগুলো রাখিয়ে এরপরে মনে করেন লোড করে, একটা গাড়ি হঠাৎ করে আইতে আছে কিন্তু সামনে দাপ করে একটা গাড়ি বাজে গেছে, একালে ওই গাড়িটা কই যাবে, বাধ্যতামূলক অ্যাক্সিডেন্ট। ফুটপাতে দখল করে কোনো অন্য দোকানপাট থাকে তখন ওই গাড়ি আর সাইটিং করতে পারে না, বিদায় হয়তো কোনো দোকান নয়তো পথচারী যাত্রী নয়তো কোনো গাড়ির সাথে মেরে দেয়, দুর্ঘটনা হচ্ছে। রাস্তা বড় করলে, যে 4 লাইন 6 লাইন করলে হয়তো কমতে পারে দুর্ঘটনা। সড়কে যানবাহনের চাপ বাড়ায় এবং সড়ক প্রশস্ত না থাকায় দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে জানিয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বললেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। আমাদের যেটা সামনে পড়ে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নিচ্ছি। কিছুক্ষণ আগে দেখলেন আপনাদের সামনেও আমি একটা ব্যবস্থা নিয়েছি। এক্ষেত্রে আমরা যথাযথ আপনাদের সহযোগিতাও কামনা করছি, পাশাপাশি আমরাও রাস্তায় সচেষ্ট থাকবো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো অবশ্যই। মহাসড়ক এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। রোডস অ্যান্ড হাইওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই সড়কের আশেপাশে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদে আমরা অভিযান চালাচ্ছি। পাশাপাশি আমরা রোডস অ্যান্ড হাইওয়েসের যে এক্সিন আছে, এক্সিন মহোদয়ের সাথে আমি আলাপ করব, আমি বিধি মোতাবেক ব্যবস্থা নেব। সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি জেলাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর।
ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় আরও 60 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চুক্তি ভঙ্গের পর থেকে নতুন করে চালানো হামলায় এ যাবৎ নিহত হয়েছে প্রায় 2000 ফিলিস্তিনি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রুশ বাহিনী বিমান হামলা চালায়। এ হামলাকে এখন পর্যন্ত রুশ বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে। হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর, বলি খেলা। চট্টগ্রামের লালদিঘি মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসর, যেখানে লড়তে দূর দূরান্ত থেকে এসেছেন বলিরা। এবার লড়ছেন শতাধিক বলি। এ খেলা ঘিরে বসেছে 3 দিনের বৈশাখী মেলা। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট লালদিঘির আশপাশের এলাকা। প্রতি বছরের মতো ঢাকা, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য সামগ্রী নিয়ে এসেছেন বিক্রেতারা। খেলা উপভোগ করছেন সব বয়সের মানুষ। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বলি খেলায় একটু পুরানো ঐতিহ্য, এটা দেখে ভালো লাগে। 116 বছর যাবত চলতেছে বলি খেলা, জবরদস্ত বলি খেলা। বাঘা শরীফ তারা আসবে, জীবন বলি তারা আসবে, অনেক বলে আসবে, ভালো ভালো বলে আসবে এখানে। আমি কয়েক বছর ধরে আসি, খুব ভালোই লাগছে। আমি আশা করব সামনে যেন এভাবে রাখতে পারে, আমরা দেখতে পারি, আমাদের যে পরে আসবে তারাও দেখতে পারে, যে এই আনন্দভোগ সবাই করতে পারে। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। হাম্বানটোটায় বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে খেলা। চলতি বছরে এটি যুবা টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, যেখানে লঙ্কানদের বিপক্ষে রয়েছে 6টি ম্যাচ। পুরো সিরিজটি হবে হাম্বানটোটায় অনুষ্ঠিত। সিরিজে যুবা টাইগারদের নেতৃত্বে থাকছেন আজিজুল হক তামিম। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারতের মাটিতে ব্যাক টু ব্যাক যুব এশিয়া কাপ শিরোপা জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। শেষ করব মোহনের সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি দুই দেশের। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় থাকতে নির্মমতার পথ বেছে নিয়েছিল পতিত সরকার, বললেন গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। স্বৈরাচারদের ক্ষমা না করার আহ্বান। ইলিয়াস কাঞ্চন, শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল, জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বলছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে আরও কদিন। সিলেট, ময়মনসিংহে বৃষ্টির পূর্বাভাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।